সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ শিখন অভিজ্ঞতার প্রথম পৃষ্ঠা এবং এটা হচ্ছে প্রথম পর্ব। আমি এই পৃষ্ঠাগুলোর প্রত্যেকটা লাইন কিন্তু আমি রিডিং পড়ব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে বুঝিয়ে দেওয়ার দরকার সেখানেই তোমরা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে। এবং এখানে কিন্তু প্রত্যেকটা রিডিং কিন্তু মনোযোগ সহকারে পড়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই তোমরা অবশ্যই রিডিংগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। তাহলে আমি শুরু করছি। দেখো, প্রথমেই বলা হচ্ছে এখানে, দেখো, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করে থাকি। বর্তমান যুগকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। তথ্য প্রযুক্তির যুগে বসবাস করে তথ্য জানা, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এবং এর প্রায়োগিক দক্ষতা অর্জন আমাদের সকলের জন্য অপরিহার্য। তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যা থাকার সম্ভাবনা যাচাই এবং একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর দক্ষতা অর্জন করা গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো এই যে তথ্য ও উপাত্ত। তথ্য উপাত্তের ইংলিশ হচ্ছে কি, দেখো, ইনফরমেশন মানে তথ্য, অ্যান্ড ডেটা, ডেটা মানে হচ্ছে যে উপাত্ত। এবার এটা পড়বো আমরা। দেখো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো শিক্ষক প্রতিদিন শ্রেণীকক্ষে তোমাদের উপস্থিতি বা অনুপস্থিতির তালিকা রেকর্ড করেন এবং সংরক্ষণ করেন। প্রতি পরীক্ষা শেষে তোমাদের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর সংরক্ষণ করেন এবং এর উপর ভিত্তি করে তোমাদের দুর্বলতা চিহ্নিত করেন এবং তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তোমরা আশা করছি এই কথাগুলো খুব সহজে বুঝতে পারছো, তাই এখানে আমি কোনো বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করছি না। আশা করি এই রিডিংগুলো তোমরা বুঝতে পারছো। তোমরা এইভাবেই প্রত্যেকটা লাইন কিন্তু রিডিং পড়তে হবে। তারপর দেখো, বলা হচ্ছে অনেক সময় আমরা বাজারে গিয়ে বিভিন্ন জিনিসপত্রের বাজার দর সরাসরি জানতে পারি। তোমাদের মধ্যে অনেকেই মাঠে গিয়ে সরাসরি ফুটবল বা ক্রিকেট খেলা দেখেছো। অনেকেই চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন পশু পাখি সম্পর্কে অনেক কিছুই জেনেছো। আবার দৈনিক পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি মাধ্যম থেকেও আবহাওয়া, খেলাধুলা, বাজার দর, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি। তারপরে যে দেখো, উপাত্ত সম্পর্কে দেখো আবার কি বলছে। তোমাদের জানা আছে পরীক্ষায় বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সংখ্যায় প্রদান করা হয়। তথ্যসমূহ যখন সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তখন আমরা উপাত্ত পেয়ে থাকি। তাহলে আমরা এই যে উপাত্ত সম্পর্কে আমরা বিষয়ে কি জানলাম, কোনো তথ্যকে যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে, উপস্থাপন করা হবে, তখন সেটাকেই আমরা উপাত্ত বলবো। তখন সেটা হয়ে যাবে যে উপাত্ত। যেমন মনে করো যে কি দিয়েছে, দেখো, অহনা নামক একজন স্টুডেন্ট, মনে করো তার বয়স মনে করো যে 11 বছর। এই যে 11 বছর, 11 উল্লেখ করলো, এটা একটা হচ্ছে তথ্য এবং তথ্যটা যে সংখ্যায় প্রকাশ করলো এই জন্য এটা একটা হয়ে গেল যে কি তথ্য, এটা হয়ে গেল যে একটা উপাত্ত হয়ে গেল। যে কিন্তু 11 সংখ্যাটি হলো উপাত্ত। এই যে 11 এটা যে একটা তথ্য, এই তথ্যটা সংখ্যায় লেখার কারণে এটা হয়ে গেল যে একটা উপাত্ত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উপাত্ত কি জিনিস, কোনো তথ্যকে যখন সংখ্যা দ্বারা প্রকাশ করে উপস্থাপন করা হবে তখন সেটাকে বলা হবে যে উপাত্ত। এবার আমরা একটু উপরে যাই, এটা একটু উপরে তুলি। দেখো, এখন আমরা জানবো যে এই উপাত্তের মধ্যে বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত সম্পর্কে জানবো। প্রথমেই বলে রাখি, বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত বোঝার সহজ উপায় হচ্ছে, বিন্যস্ত উপাত্ত মানে হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্য অনুসারে সাজানো। উপাত্ত মানে তো আমরা জানলাম কোনো তথ্যকে সংখ্যা দিয়ে প্রকাশ করা। এই সংখ্যা দিয়ে প্রকাশ করা তথ্য যখন কোনো বৈশিষ্ট্য অনুসারে, যেমন মনে করো যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, বা মনে করো যে জোড় সংখ্যা বা মনে করো বেজোড় সংখ্যা, এভাবে ক্রমান্বয়ে যাচ্ছে, এরকম কোনো একটা বৈশিষ্ট্য অনুসারে যদি সাজানো থাকে সেটা হবে যে বিন্যস্ত উপাত্ত। আবার যদি কোনো বৈশিষ্ট্য অনুসারে সাজানো না থাকে, মানে এলোমেলো যদি থাকে, তাহলে সেটা হবে যে অবিন্যস্ত উপাত্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরে দেখি কি বলছে। তোমাদের শ্রেণীতে 40 জন শিক্ষার্থী আছে। তোমরা ক ও খ নামে দুইটি দলে ভাগ হয়ে নিজেদের ওজন কেজিতে পরিমাপ করে খাতায় লিখো। ধরা যাক ক দলের সদস্যদের ওজন নিম্নরূপ, মানে এই ওজনগুলো কেজিতে দেওয়া হয়েছে আর কি। এই দেখো, ক দলের এখানে কতগুলো ওজন দেওয়া আছে, মনে করি যে 45 কেজি, 50, 42, 43, 56, 40, 46, 51, 55, 57, 44, 45, 50, 54, 53, 42, 46, 47, 52, 49, এইভাবে কতগুলো ওজন দেওয়া আছে কেজিতে। এবার কি প্রশ্ন করছে দেখো, এটাকে আমি আরেকটু উপরে তুলি। এই যে দেখো, একটু উপরে তুললাম। এই যে দেখো, এবার কি প্রশ্ন করছে, স্টুডেন্টরা একে অপরকে আলোচনা করছে। দেখো, আমাদের লেখা উপাত্তগুলো এলোমেলো অবস্থায় সাজানো আছে।
এগুলো কোন ধরনের উপাত্ত একজন জিজ্ঞেস করলো, একজন প্রশ্ন করলো। হ্যাঁ, এবার আরেকজন কি বলছে দেখো, চলো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায়। টিচার কি বলতে, না এটা টিচার না, এটাও স্টুডেন্ট, হ্যাঁ এটা অবশ্যই স্টুডেন্ট। এই স্টুডেন্ট কি বলছে দেখো, নিশ্চয়ই এগুলো অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, যে একজন প্রশ্ন করেছে এগুলো কোন ধরনের উপাত্ত, আরেকজন দেখে চিন্তা করে বলল যে এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। কেন? কারণ এগুলো আমরা দেখতে পাচ্ছি এলোমেলো সাজানো আছে, এই জন্য এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এবার একজন এগুলাকে বিন্যস্ত করানোর জন্য, মানে কোনো একটা বৈশিষ্ট্য অনুসারে সাজানোর জন্য সে কি বৈশিষ্ট্য বলেছে, সে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, আমি বিষয়গুলো লিখে দিচ্ছি না, আমি মুখে বলছি, আশা করি তোমরা মুখে বললে বুঝতে পারবে। মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। যেমন মনে করো যে 1 2 3 4 5 6 এগুলা কিন্তু ছোট থেকে ক্রমান্বয়ে বড় হচ্ছে, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। আবার মনে করো যে বড় হতে ছোট, এটা মানে হচ্ছে 10 9 8 7 6 5, এই যে আসলো এটা হচ্ছে কি মানের অধক্রম, এটা হচ্ছে অধক্রম। তার মানে অধক্রম মানে হচ্ছে বড় হতে ছোট, আর ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে এই যে উপাত্ত কতগুলো লিখলো এখানে উপরে বক্সে, অবিন্যস্ত উপাত্ত ক দলের, এগুলা এবারে যে দেখো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পায়, দেখো 40 42 42 43 44 45 45 46 47, এইভাবে এই যে এগুলা সবগুলা কিন্তু বিন্যস্ত উপাত্ত হয়ে গেল। এখন কেন বিন্যস্ত হয়ে গেল? কারণ এগুলো এখন একটা বৈশিষ্ট্য অনুসারে সাজানো হয়েছে। বৈশিষ্ট্যটা কি? মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। এরকম কোনো বৈশিষ্ট্য অনুসারে যদি সাজানো থাকে তাহলে সেটাকে বলবে যে বিন্যস্ত উপাত্ত। যদি কোনো বৈশিষ্ট্য অনুসারে সাজানো না থাকে তাহলে সেটাকে বলবে যে অবিন্যস্ত উপাত্ত। আই হোপ ইউ গট ইট। হ্যাঁ, তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী পৃষ্ঠায় যাই। ঠিক আছে, পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠার আলোচনা দেখো। হ্যাঁ, পরবর্তী পৃষ্ঠায় কি বলছে দেখো, যে একটি কাজের মাধ্যমে উপাত্ত সংগ্রহ, বিন্যস্তকরণ এবং স্তম্ভলেখ, এই স্তম্ভলেখর ইংলিশ কি? বার ডায়াগ্রাম, অঙ্কন প্রক্রিয়াটি উপস্থাপন করা হলো একটি কাজের মাধ্যমে। কাজটা কি? মনে করো যে এখানে যে জন্ম মাসের ট্যালি দিল, এটা একটা কাজ দিল আর কি। এই কাজের মাধ্যমে উপাত্ত সংগ্রহ দেখানো হলো, উপাত্ত বিন্যস্তকরণ মানে উপাত্ত সাজানোর এই বিষয়টা দেখানো হলো, এবং স্তম্ভলেখ অঙ্কনও দেখানো হয়েছে কিন্তু। ঠিক আছে, এখন আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। এই বিষয়টা একটু আমরা এখন বোঝার চেষ্টা করব। দেখো জন্ম মাসের ট্যালি, এখানে ট্যালি বলতে তোমরা তো জানো, এই যেখানে বোর্ডে তোমাদের মতো একজন স্টুডেন্ট সে যে এখানে লিখলো, কতগুলো লাঠি দিয়ে দিয়ে আঁকলো, এগুলো হচ্ছে ট্যালি চিহ্ন। ঠিক আছে, ট্যালি চিহ্ন তোমরা পঞ্চম শ্রেণীতেও পড়েছো, আশা করি তোমরা প্রত্যেকেই ট্যালি চিহ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা আছে তোমাদের। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি লিখছে দেখো, আমাদের জন্ম মাস খুঁজে বের করার জন্য নিচের ছকটি পূরণ করি। যেমন তোমরা নিজেরা চিন্তা করো, তোমাদের এক একজনের জন্ম মাস কিন্তু এক একটা। কেউ জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছো, কেউ ফেব্রুয়ারি, কেউ মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ এক একজন এক এক মাসে জন্মগ্রহণ করেছো। যেই মাসে জন্মগ্রহণ করেছো সে ওই মাসে কিন্তু দাগ টানবে। মনে করো যে জানুয়ারি মাসে মনে করো 5 জন স্টুডেন্ট জন্মগ্রহণ করলো, তাহলে জানুয়ারি মাসে ট্যালি চিহ্ন হবে কয়টা? 5টা। ঠিক আছে, আমরা এইভাবে এক ট্যালি চিহ্ন হয়ে যায় 1টা 2টা, হ্যাঁ 3টা 4টা, পঞ্চমটা হচ্ছে আমরা কি করব, পঞ্চমটা এখানে দাগ কেটে দিব, এইভাবে আমরা কেটে দিব, এই যে এখানে এইভাবে কেটে দিব, হয়ে যাবে যে কি, এটা হয়ে যাবে যে 5। তাহলে এবং এই যে ট্যালি চিহ্ন 5 আঁকলাম আমরা, এবং এখানে আমরা 5 সংখ্যায় লিখে দিব 5, এখানে আমরা সংখ্যায় 5 লিখে দেব। এইভাবে ফেব্রুয়ারিতে মনে করো 2 জন জন্মগ্রহণ করলো, তাহলে এখানে আমরা 2 লিখে দিব, তারপর এখানে দিয়ে দিব 2। এগুলো তোমরা নিজেদের মতো করে পূরণ করবে। ঠিক আছে, নিজেদের মতো করে তোমরা এইভাবে সমস্ত সবগুলা মাসের মধ্যে তোমরা পূরণ করবে। এমনও হতে পারে যেমন অক্টোবর এখানে মনে করো এমনও হতে পারে শুধু একজন, তাহলে একজন এখানে শুধু এক লিখলাম, এখানেও 1 দিব আমরা, এখানে 1 লিখে দেব। এভাবে তোমরা পূরণ করবে। আবার এমনও হতে পারে যে কোনো মাসে একজনও জন্মগ্রহণ করেনি, যেহেতু মনে করো একটা শ্রেণীতে মনে করো মাত্র 40 জন বা 30 জন, এখানে উপরে কতজন বলেছিল আমার সঠিক ভুলে গিয়েছে আমি, তোমরা উপরে গেলে দেখতে পারবে। এই 30 জন মনে করো আছে, হ্যাঁ 30 জনের মধ্যে মনে করো যে একজনও মনে করো যে এই জুন মাসে জন্মগ্রহণ করেন, তাহলে আমরা জুন মাসে কি দিব, 0 দিয়ে দিব। হ্যাঁ, যদি না থাকে জন্মগ্রহণ, যদি জুন মাসে কেউ পাওয়া না যায় তাহলে তো আমরা এখানে জোর করে লিখতে পারবো না। ঠিক আছে, বা মনে করো যে তোমরা এখানে সবগুলো এখানে পূরণ করে দিবা আর কি। এখন এইগুলো এই বক্সে যে প্রশ্নগুলো করেছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি আমরা। কতে কি বলছে দেখো, প্রতিটি টেলিচিহ্ন কি নির্দেশ করে? আমরা জানলাম যে প্রতিটি টেলিচিহ্ন কিন্তু একটি সংখ্যা নির্দেশ করে। যেমন এই যে একটি টেলিচিহ্ন 1, এটা দ্বারা কিন্তু 1 বোঝাচ্ছে, মানে একজন বোঝাচ্ছে। তারপর দেখো
খতে কি বলছে দেখো, এই যে কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্ম নিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ওপর, আমরা যে মনে করো যে এখানে যে পূরণ করলাম, হ্যাঁ মনে করো যে আমি জানুয়ারিতে মনে করো 5 জন লিখলাম, মনে করো 5 জন, এই যে জানুয়ারিতে যে 5 জন, অন্যান্য কোনো মাসে কিন্তু এই 5 জন হয় নাই, মানে 5-এর নিচে সংখ্যা, তার মানে সবচেয়ে বেশি হয়ে যাবে কোনটা, জানুয়ারি মাসটা। আবার মনে করো যে কেউ মনে করো যে এপ্রিল মাসে মনে করো সর্বাধিক জনসংখ্যা পেয়েছে, হ্যাঁ সর্বাধিক শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে এরকম পেয়েছে, তাহলে এপ্রিল মাসটা হয়ে যাবে যে সর্বাধিক জন্মগ্রহণ করা মাসের সংখ্যা। ঠিক আছে, তাহলে কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্মগ্রহণ নিয়েছে এটা সম্পূর্ণ তোমাদের পূরণ করা চার্টের উপর ভিত্তি করে বলতে হবে। তারপর গতে কি বলছে দেখো, কোন মাসে সবচেয়ে কম শিক্ষার্থী জন্ম নিয়েছে। এটাও আশা করি বুঝে গিয়েছো, যেই মাসে, যেমন মনে করো যে আমি এখানে অক্টোবরে শুধুমাত্র 1 পেলাম, মনে করো যে প্রত্যেকটা মাসে কমপক্ষে 2 জন 3 জন এরকম আছে, একজন আছে শুধুমাত্র অক্টোবর মাসে, তাহলে এই অক্টোবরটা হবে যে সবচাইতে কম জন্ম নেওয়া মাসের নাম। ঠিক আছে, এবার ঘতে কি বলছে দেখো, ট্যালির মোট সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক আছে কি। হ্যাঁ অবশ্যই, ট্যালির মোট সংখ্যা, আমরা এখানে যে ট্যালিগুলো পাবো, ট্যালির যে মোট সংখ্যা পাবো, এই মোট সংখ্যাগুলো যোগ করলে কিন্তু যতজন শিক্ষার্থীর আমরা হিসেব করেছি ওইটার সাথে মিলে যেতে হবে। তার মানে ট্যালির মোট সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা সমান সমান হতে হবে। লেটস সে যে 30 জন শিক্ষার্থীর আমরা কি করছি, 30 জন শিক্ষার্থীর ট্যালি চিহ্ন হিসেব করলাম এখানে, তাহলে 30 জন আমরা ট্যালি চিহ্ন সবগুলো যোগ করার পর মোট ট্যালি যদি 30 জন পাই, হ্যাঁ মানে মোট শিক্ষার্থী যেহেতু 30 জন, তাহলে ট্যালি চিহ্নও কিন্তু 30 জন হতে হবে। 29 যদি পাও তোমরা মোট ট্যালি চিহ্ন, তাহলে বুঝতে হবে তোমাদের কোথাও না কোথাও মিস্টেক হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ঘ নাম্বারের প্রশ্নটার আমরা উত্তর কি পেলাম, অবশ্যই ট্যালির মোট সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা একই, মানে কোনো কি না এটার মধ্যে কোনো হ্যাঁ সম্পর্ক আছে। ঠিক আছে, সম্পর্কটা হচ্ছে একই, ট্যালির মোট সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা দুটা হচ্ছে একই, মানে শিক্ষার্থী যদি 40 জন হয়, আমরা ট্যালি সবগুলো যোগ করেও কিন্তু 40 জনই পেতে হবে। কম বেশি হলে মনে করতে হবে তোমার কোথাও মিস্টেক হয়েছে, ভুল হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা আমরা আরেকটু উপরে তুলি। এবার যে ট্যালির মোট সংখ্যাকে আমরা গণসংখ্যা বলতে পারি, তাহলে আমরা নতুন একটা বিষয় জানলাম যে ট্যালির মোট সংখ্যাকে আমরা কি বলতে পারি, গণসংখ্যা বলতে পারি। দেখো এখন আমরা প্রত্যেকে বোর্ডের জন্ম মাসের ছক বা সারণী ব্যবহার করে একটি স্তম্ভলেখ অঙ্কন করি। স্তম্ভলেখ মানে ওই যে বার ডায়াগ্রাম, ঠিক আছে, অঙ্কন করি। যে স্তম্ভলেখ অঙ্কন তোমরা পঞ্চম শ্রেণীতেও কিন্তু পড়েছো, অনেকের মনে আছে আবার অনেকে ভুলে গিয়েছো, এরকমও হতে পারে। যাই হোক, এই স্তম্ভলেখ নিয়ে আমি বিস্তারিত আলোচনা আসবে, হ্যাঁ পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই যে স্তম্ভলেখ কীভাবে অঙ্কন করতে হয় বোর্ডে আমি খুব সুন্দরভাবে এই বিষয়টা দেখাবো। দেখো কি বলা হচ্ছে, দেখো স্তম্ভলেখ সম্পর্কে তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছো, হ্যাঁ পঞ্চম শ্রেণীতে জেনেছো, এটা বলেছে এখানে। এই লেখচিত্রের মাধ্যমে খুব সহজে বিভিন্ন উপকরণের উপাত্তের মধ্যে তুলনা করা যায়। এই যে এই শিক্ষার্থী কি বলছে দেখো, স্তম্ভলেখটির আনুভূমিক রেখার নিচে থাকে ভিন্ন ভিন্ন উপকরণের নাম এবং উল্লম্ব রেখা বরাবর প্রকাশ করা হয় উপকরণের সংখ্যা বা পরিমাণ। যেমন এই যে আমরা এখানে একটা স্তম্ভলেখের ছবি দেখতে পাচ্ছি, এখানে এই যে নিচে যে পাশাপাশি এই যে এরকম পাশাপাশি এটা হচ্ছে আনুভূমিক রেখা, আর এইভাবে খাড়াভাবে উপরে নিচে এটা হচ্ছে, এগুলো হচ্ছে উলম্ব রেখা। তাহলে উলম্ব রেখায় প্রকাশ করা হয় যে কি বলেছে এখানে, উপকরণের সংখ্যা বা পরিমাণ। আর এই যে আনুভূমিক রেখা বরাবর মানে এই যে নিচে যে এরকম পাশাপাশি এটাতে প্রকাশ করা হয় যে কি উপকরণের নাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একই মাপের ছোট কাগজে নিজেদের নাম লিখে বা তোমাদের ছবির মাধ্যমে যে স্ট্যাম্প সাইজ ছবির মাধ্যমে মাস অনুযায়ী সাজিয়ে হার্ড পেপার বলতে তোমাদের খাতা মনে করে অফসেট পেপার বা তোমাদের খাতার পেজ, এটা হবে যে হার্ড পেপার, ঠিক আছে, অথবা পুরাতন ক্যালেন্ডারের পেছনের পৃষ্ঠায় নিচের নমুনাটির মতো স্তম্ভলেখ তৈরি করো। ঠিক আছে, নিচের নমুনাটি তাহলে আমরা একটু দেখি, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এই যে দেখো জন্মদিনের ক্যালেন্ডার একটা করলো, এটা তোমরা প্রত্যেকে তোমাদের একটা শক্ত কাগজে মনে করো, তোমাদের বাসায় মনে করো বিগত সালের ক্যালেন্ডারের মধ্যে যদি পেছনে সাদা পেজ থাকে বা মনে করো তোমাদের একটা শক্ত অফসেট পেপার যদি থাকে, তাহলে সেখানে তোমরা এগুলো করতে পারো। যে দেখো জানুয়ারি মাসে মনে করো যে 5 জন জন্মগ্রহণ করেছে, হ্যাঁ কে যে রিয়া, করিম, হাবিব, শুভ, তারপরে সুমন, এরা হচ্ছে জানুয়ারি মাসে। এখানে দেখো এই যে এটা হচ্ছে এদিকে এটা হবে যে আনুভূমিক রেখা,
আর উপরে এটা হবে যে উলম্ব রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যে জানুয়ারি এই যে আনুভূমিক রেখা বরাবর কিন্তু মাসের নাম, ঠিক আছে, বিভিন্ন উপকরণের নাম বললো, যেমন এখানে মাসের নাম দিয়েছে আনুভূমিক রেখা বরাবর, আর উপকরণের সংখ্যা বা পরিমাণ এই যে দেখো উপরে এগুলো এটা দিয়েছে সংখ্যা দিয়েছে হচ্ছে উলম্ব রেখা বরাবর। তাহলে দেখো ফেব্রুয়ারিতে কতজন? 3 জন। কে কে? লোনা, তারপর এটা কি সাকির, তারপর হচ্ছে লুইপা, আবুল, দিশা হচ্ছে মার্চ মাসে। এইভাবে তোমরা এই বিষয়টা কিন্তু তোমরা নিজেদের একটা এই যে শক্ত কাগজের মধ্যে তোমরা এই বিষয়টা পূরণ করতে পারো। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এই পুরো বিষয়টাকে বলা হয় যে স্তম্ভ লেখো। এটাকে বলা হয় যে কি স্তম্ভ লেখো বা বার ডায়াগ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বার ডায়াগ্রাম নিয়ে স্তম্ভ লেখো নিয়ে আমি বিস্তারিত বোর্ডের মধ্যে তোমাদেরকে কিভাবে স্তম্ভ লেখো আঁকতে হয় এই বিষয়টা একটা ভিডিও দিব তোমাদেরকে ইনশাল্লাহ। তারপর আবার আমরা পরবর্তী বিষয়টা দেখি কি বলা হচ্ছে। স্তম্ভ লেখার মাধ্যমে তথ্য উপস্থাপন। তোমার ক্লাসের 40 জন শিক্ষার্থীর মধ্যে বিগত এক সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সারণী নিচে দেওয়া হলো। যেমন বার, মনে করো যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে। তারপর যে রবিবার, রবিবারে মনে করো যে বার হচ্ছে এটা হচ্ছে বারের তালিকা, বারের সারি, এটা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী। আমরা এই যে বার, এটা যে অনুপস্থিত শিক্ষার্থী, যে রবিবার, সোমবার, মঙ্গলবার, এগুলো হবে যে আনুভূমিক রেখা বরাবর। যেমন মনে করো যে উপরে যে জন্মদিনের ক্যালেন্ডার যে দেখতে পাচ্ছি আমরা, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে এপ্রিল লিখেছে, এইখানে আমরা এই যে রবিবার, সোমবার, মঙ্গলবার এরকম এগুলো বসাবো। আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা উল্লম্ব রেখা বরাবর হিসেব করব। এইভাবে আমরা এই যে এই স্তম্ভ লেখাটা নিজেরা চাইলে আঁকতে পারি। আচ্ছা, এগুলো এঁকে দিয়েছে, তো আমি বলছি কেন যে এগুলো এখানে দিয়েছে, দেখা যায়। দেখো, চলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করি। যে কত সুন্দর করে দেওয়া হলো এখানে, দেখো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এই যে উল্লম্ব রেখা বরাবর দেখানো হলো, আর এই যে আনুভূমিক রেখা বরাবর কিন্তু কি দেওয়া হলো, রবিবার, সোমবার, বারের নামগুলো দেওয়া হলো। এই যে স্তম্ভ লেখাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা খাতায় আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। যত বেশি আঁকবে, লিখে লিখে যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি তোমরা কিন্তু ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে, ঠিক আছে। এবার আমরা নিচে যাই, নিচে আর কিছু আছে কিনা দেখি। 37 পৃষ্ঠা, এই দেখো ওপরের স্তম্ভ লেখটিতে আনুভূমিক রেখা বরাবর সপ্তাহের 5 দিনের নাম এবং উলম্ব রেখা বরাবর ওই দিনগুলোতে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্রদর্শন করা হয়েছে, ঠিক আছে। এখানে সপ্তাহের 5 দিন কেন দিয়েছে? কারণ আমরা জানি সপ্তাহের কিন্তু বিদ্যালয় খোলা থাকে 5 দিন, ঠিক আছে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, এই 5 দিনই কিন্তু বিদ্যালয় খোলা থাকে। শুক্রবার, শনিবার কিন্তু সাপ্তাহিক বন্ধ। এই জন্য সপ্তাহের 5 দিনের নাম দিয়েছে এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আজকের পর্ব এতটুকুই থাক। তোমরা এই পর্বটা কে কেমন বুঝতে পেরেছো নিচে কমেন্টস করে জানাও। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ স্তম্ভ লেখো কীভাবে আঁকতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।